আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক যুদ্ধের শুরু হলো কি ফলতার বার্তা দিয়ে। এবার কি তৃণমূল আউট, সিপিএম ইন, এই বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার যে নতুন করে জমির কাঁপতে শুরু করলো জমি, সেটা ফলতার নির্বাচন এবং নির্বাচনের ফলাফল দেখিয়ে দিচ্ছে। এই কম্পনের আভাস মিলল ফলতার নির্বাচনে। ভোটের ফলের দিকে একবার তাকান। দেখুন, মোট ভোটার হচ্ছে ফলতায় ছিল 2,36,444 জন। তার মধ্যে ভোট পড়েছে 88%, তারও কিছুটা বেশি। এবং মোট যে ভোট পড়েছে সেই পড়া ভোটের পরিমাণ হচ্ছে 2,10,192। হিন্দু ভোটারের সংখ্যা কত ফলতায়? 64%। তো মোট ভোটারের এই 64% হলে তার কত পড়ে? 1,51,300 কিছু বেশি হচ্ছে হিন্দু ভোট। আর মুসলিম ভোট হচ্ছে ওখানে 36%। তাহলে সেটাও কত দাঁড়ায় মোট ভোটারের? সেটা দাঁড়ায় 85,000-এর কিছু বেশি। আর ভোট পড়েছে আগেই বললাম 88%-এর একটু বেশি, অর্থাৎ মোট ভোট পড়েছে 2,10,192। তো এর মধ্যে বিজেপি পেয়েছে কত ভোট? 1,49,666। এটা যদি শতকরা হিসেবে দেখানো হয়, যে ভোটের হিসাবের ওই যে 2,10,192 ভোট পড়েছে মোট, তার যদি শতকরা হিসেব দেখানো হয় তাহলে এটা আসে 71%-রও বেশি। কিন্তু হিন্দুর সংখ্যা ওখানে 64%। কিন্তু বিজেপির পক্ষে ভোট, অনেকেই বলেন যে বিজেপির ভোটটা পুরো হিন্দু ভোট প্রায় বিজেপিতে পড়েছে। পুরো তো পড়তে পারে না, কিছু তো বাদ যাবে। সিপিআইএম, কংগ্রেস, তাদেরও তো হিন্দু নেতা আছে অন্তত কিছু, তাদের ভোটটাও তো পাবে। ঠিক তেমনভাবে তৃণমূলে তো তারও তো কিছু হিন্দু নেতা আছে, সুতরাং তাদের ভোটটাও নিশ্চয়ই আলাদাভাবে বিজেপিতে পড়েনি। তাহলে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, বিজেপি যে প্রায় 1,50,000 ভোট পেল, অথচ তাদের পাওয়ার কথা ছিল যদি 64% হিন্দু ভোটারের যদি সবাই ভোট দেয়, 64% হিন্দু ভোটারের যদি সবাই বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে সেই ভোটের তার সংখ্যাটা হচ্ছে কত? সেটা খুব বেশি হলে 1,49,666 হতে গেলে হিন্দুদের 99% ভোটই পড়া দরকার বিজেপির পক্ষে। কিন্তু 99% হিন্দু ভোট এরকমভাবে তো বিজেপির পক্ষে আসতে পারে না। তাহলে কিছুটা ভোট দিয়েছে মুসলিমরাও বিজেপিকে, যত কম সংখ্যকই হোক, সেটা 2-4 হাজার, 5,000, 6,000 যাই হোক, মুসলিমরা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। অর্থাৎ মুসলিমদের মধ্যে কিন্তু একটা কি বলবো, অন্য রকমের চিন্তাধারা জন্ম যে নিচ্ছে না, একেবারে তা নয়। এই কিছুদিন আগে ব্রিগেডে নরেন্দ্র মোদীর যে মিটিং হলো, সভা হলো, মানে শপথ গ্রহণের অনুষ্ঠান বলছি না, তার আগের যে সভাটা হয়েছিল প্রচার সভা, সেখানে বহু মুসলিম, এমনকি মুর্শিদাবাদ থেকেও অনেক মুসলিম এসেছিলেন, এমনকি দক্ষিণ 24 পরগনা থেকেও বেশ কিছু মুসলিম এসেছিলেন, এবং তাদের ইন্টারভিউ পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে দিয়েছে। অর্থাৎ মুসলিমদের মধ্যে একটা নতুন চিন্তাধারা যে জন্ম নিচ্ছে বিজেপি সম্পর্কে, সেটা যত ছোট হোক সেটা বোঝা যাচ্ছে। এই নির্বাচনে, ফলতার উপনির্বাচনের যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে সিপিএম, বিজেপি সেখানে পেয়েছে মোট ভোটের, প্রাপ্ত ভোটের 71.2%, যত ভোট দেওয়া হয়েছে তার। সিপিএম পেয়েছে 40,645, সেটা 19%-এর বেশি।
কংগ্রেস পেয়েছে 10,084 ভোট, যেটা প্রায় 5% কাছাকাছি। টিএমসি পেয়েছে 3.7% ভোট, মোট ভোট 7,783। টিএমসি এরকম ভোটটা তার যে কমে যাবে এটা তো জানার কথাই ছিল, কারণ সংগঠন একেবারে ভেঙে গেছে। আর যদি টোটাল দেখা যায় যে মুসলিমরা মোট কত ভোট দিয়েছে, মুসলিমদের সংখ্যা আগেই বলেছি 36%, কিন্তু তারা ভোট দিয়েছে মানে ভোট দেওয়ার জন্য এসেছিল কত, খুব বেশি হলে 30% মুসলিম, তার থেকে কিছু বেশি হবে, সেই ভোটটা বিজেপিতে গেছে। সব মিলিয়ে দেখা গেছে মুসলিমদের মধ্যে ওরা যে ভোট মানে একবারে দলে দলে এসে ভোট দেওয়ার যে ব্যাপারটা এবং একটাই দলকে ভোট দেয়া, সেইটা ফলতার এই নির্বাচনে সেটা আর দেখা যাচ্ছে না। ফলতার মানে এবং এখান থেকে যেটা অবজারভেশনটা, বড় অবজারভেশন, সেটা হলো যে বিজেপি অন্তত কিছু মুসলিম ভোট পেয়েছে, মানে মুসলিমদের ভোট সবাই বিজেপির বিরুদ্ধে এটা কিন্তু নয়। যদি বলা হয় ভোটের রেজাল্ট কিন্তু সেটা বলছে না। ফলতার পুনর্নির্বাচনের ফল শুধু একটা আসনের গল্প নয়, এটা যেন একটা সতর্ক বার্তা। তৃণমূলের সংগঠন কতটা দুর্বল হয়েছে, বিজেপি কিভাবে হিন্দু ভোটকে এক জায়গায় জড়ো করতে পেরেছে এবং কিছু সংখ্যক মুসলিমকেও তাদের মধ্যে নিতে পেরেছে, আর এরই মধ্যে সিপিএম কিভাবে আবার বিরোধী রাজনীতির মানচিত্রে নিজের জায়গা খুঁজে নিচ্ছে, তার একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ফলতার পুনর্নির্বাচনের এই ফলাফল। ফলতা আমাদের একটা কথাই বলছে, পশ্চিমবঙ্গের পুরনো রাজনৈতিক হিসেব আর আগের মতো চলবে না। একদিকে তৃণমূল কংগ্রেস, যাদের সংগঠন একসময় পুলিশ প্রশাসন, স্থানীয় প্রভাব আর বুথ স্তরের নিয়ন্ত্রণের ওপরে দাঁড়িয়েছিল, যাকে বাংলাতে বলা যায় ওই যে জাহাঙ্গীর ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলের ভিতটা এখন কাঁপতে কাঁপতে প্রায় ভেঙে যাওয়ার মতো হয়েছে। অন্যদিকে বিজেপি, যারা হিন্দু ভোটের ব্যাপক মেরুকরণ ঘটিয়ে নিজের পক্ষে জমি শক্ত করে নিয়েছে ইতিমধ্যে, এবং আগামীতে মুসলিমদেরও তাদের মধ্যে আকর্ষণের কিন্তু একটা সম্ভাবনা রেখে দিয়ে সেই জমি আরও শক্ত করতে চাইছে নিজেদের পক্ষে। বিজেপির অস্ত্র শুধু হিন্দুত্ব হলে চলবে না, রাজ্যের সার্বিক উন্নয়নের দিকে নজর দিতে হবে। আর এই দুয়ের মাঝখানে সিপিএম আবার ধীরে ধীরে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার সুযোগ যে পাবে, সেই স্পষ্ট সংকেত মিলল ফলতায়। এই নতুন সমীকরণটাই আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলতার ভোটের দিকে তাকালে দেখা যায় সেখানে বিজেপি এমনভাবে হিন্দু ভোটকে একত্রিত করতে পেরেছে যা তৃণমূলের জন্য ভয়ঙ্কর বার্তা। মেরুকরণ শুধু ভোটের সংখ্যায় নয়, এটা রাজনৈতিক মানসিকতার বদল। ভোটাররা এখন আর শুধু দল দেখে ভোট দিচ্ছে না, তারা তাদের নিরাপত্তা, পরিচয়, ধর্মীয় অবস্থান আর ভবিষ্যতের ভয় সব মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আবার বলছি, এই ভবিষ্যতের ভয় কিন্তু মুসলিমদেরও, বাংলার মুসলিমদেরও কিন্তু আলোড়িত করছে, যার জন্যে মুসলিমরা বিজেপির যত ভোট প্রাপ্য ছিল, বিজেপির পক্ষে 99% হিন্দুর ভোট পেয়েছে, এটা হতে পারে না। অর্থাৎ কিন্তু ভোট তো তাই দেখাচ্ছে, তাহলে মুসলিমরাও ভোট দিয়েছে বিজেপিকে ফলতায়। আর এই ভয়টা বিজেপি মুসলিমরাও, তার মানে ভয় পাক কিংবা ভালোবাসা, ভয়ে ভালোবাসায় যেটাই হোক না কেন, অন্ধ বিজেপি বিরোধিতার লাইন থেকে সরে আসছে। এই ভয়টা বিজেপিও খুব দক্ষভাবে ব্যবহার করতে পেরেছে। কিন্তু এখানে গল্প শেষ নয়, কারণ বিজেপির এই উত্থান শুধু তৃণমূলকে অনেকটাই রাজ্য রাজনীতির মানচিত্র থেকে যে শুধু বের করে দিচ্ছে তা নয়, সিপিএমকেও নতুন সুযোগ দিয়েছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাম রাজনীতি প্রায় কোণঠাসা হয়েছিল। 2011-র পর থেকে সিপিএমের সংগঠন ভেঙে পড়েছে, বহু জায়গায় তারা মাঠে ছিল না, অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, বিরাট সংখ্যক সিপিএম কর্মী তারা তৃণমূলে চলে গিয়েছিল। কিন্তু রাজনীতিতে শূন্যতা কখনো স্থায়ী হয় না। যখন
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে আর বিজেপির হিন্দুত্বের রাজনীতি হিন্দুদের মনে জায়গা করে নিচ্ছে, তখনই একই সঙ্গে মুসলিম ভোটারদের ব্যাপক অংশের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আর এই পরিস্থিতিতে সিপিএম আবার অল্টারনেটিভ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। এখানেই সিপিএমের নতুন কৌশলটা গুরুত্বপূর্ণ। সিপিএম বুঝতে পারছে বিজেপিকে সরাসরি ঠেকাতে হলে শুধু ওই তাত্ত্বিক ধর্মনিরপেক্ষতার কথা বললেই হবে না, তাদের আবার মাঠে নামতে হবে, বুথে বুথে সংগঠন গড়তে হবে। মুসলিম প্রধান শুধু নয়, যে আসনগুলো মিশ্র আসন সেখানে বিশ্বাসযোগ্য উপস্থিতি তৈরি করতে হবে। বিশ্বাসযোগ্য অর্থ হিন্দুদের কাছে তৃণমূলের মতো কমিউনিস্টরাও হয়ে গেছে যে এরা হিন্দু হেটার্স অ্যান্ড মুসলিম লাভার্স। সুতরাং একই সঙ্গে হিন্দুত্বের বিরুদ্ধে নিজেদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা যেমন করতে হবে সিপিএমকে, তেমনিভাবে তাদেরকে হিন্দুরা যাতে পুরোপুরি তাদের বিরুদ্ধে না যায়, হিন্দু মানসিকতাটাকেও তাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ সিপিএমের সামনে এখন দুটো পথ খোলা। এক, তারা বিজেপির বিরুদ্ধে নীতিগত লড়াই করবে। দুই, তারা তৃণমূলের ভাঙা জমিতে দাঁড়িয়ে নিজেদের নতুন করে পুনর্গঠন করবে। মুসলিমদের তারা বোঝাবে এই রাজ্যে মুসলিমদের আসল বন্ধু তারাই। তৃণমূল গত 15 বছর মুসলিমদের দিয়ে শুধু হুলিগ্যানিজম করে গেছে, দুর্বৃত্তের রাজনীতি করে গেছে। আর সিপিএম তাদের আমলে বর্গা আইনের মাধ্যমে মুসলিম কৃষকদের জমির অধিকার দিয়েছে, তাদের আইডেন্টিটি দিয়েছে। ফল তাই এই প্রচার সিপিএম করেছিল। তারা যতটা সম্ভব জোরে সোরে এই প্রচার করেছিল যে রাজ্যের মুসলিমদের কার জন্যে সিপিএম যা করেছিল তৃণমূল তার কিছুই করেনি। আর তার ফলে ভোটের যে ফলাফল তাতে একটা সোনালি রেখা দেখতে পেয়েছে। সিপিএমের যে মোট 24,000, সিপিএম যে মোট ভোটটা পেয়েছে 40,645 ভোট, তার বেশিরভাগ ভোটই মানে প্রায় সবটাই হলো মুসলিম ভোট। হিন্দু ভোট খুব খুব সামান্য তারা পেয়েছে। আর এই কাজটা কিন্তু সহজ নয়, কিন্তু হিন্দুদের বাদ দিলে যে অবস্থা হবে সেটা তো বোঝা যাচ্ছে, কারণ রাজ্যে এখনও 70%-এর কাছাকাছি হচ্ছে হিন্দু ভোটার। সুতরাং হিন্দুদের বাদ দিলে চলবে না, এবং অতিরিক্ত মুসলিম প্রেম দেখিয়ে ওই দুধেল গাইটাই আর বলা চলবে না। দেখুন, মুসলিম ভোট ব্যাংক কোনো স্থায়ী সম্পদ নয়। এটা আবেগ দিয়ে যেমন পাওয়া যায় তেমনি অবিশ্বাস দিয়ে আবার হারিয়ে যায়। তৃণমূল যেভাবে একসময় ওই রিজওয়ানুর রহমান ইত্যাদি ঘটনা দিয়ে মুসলিম ভোটকে নিজের সঙ্গে বেঁধে রেখেছিল, এখন সেই সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। এখন তৃণমূল সম্পর্কে মুসলিমদের মধ্যেও এই ধারণা এসছে যে তৃণমূলের জন্য বাংলাদেশের জামাত তারা এত কান্নাকাটি করছে কেন, মৌলবাদীরা এত কান্নাকাটি করছে কেন তৃণমূলের জন্যে, তৃণমূল মমতা হেরে গেছে বলে। এইসব প্রশ্নগুলো যারা ওই মৌলবাদী মুসলিম, তাদের বাইরে মুসলিমদের মধ্যে যে একটা বিরাট সংখ্যক মানুষ আছেন, সাধারণ মুসলিম জনতা, তাদের মধ্যে কিন্তু এই ভাবনাটা আসছে। ফলে তৃণমূলের সঙ্গে সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে মুসলিমদের। সেই সঙ্গে ব্যাপক দুর্নীতি, চুরি, অনিয়মের যে বেড়া জালে আটকা পড়েছে তৃণমূল নেতৃত্ব, সেখান থেকে বেরিয়ে এসে সততার প্রতিমূর্তি সাজা আর কখনো সম্ভব হবে না মমতা ব্যানার্জির। যে বিপুল অবৈধ সম্পত্তি তিনি, তার ভাইপো, তার দলের নেতারা কামিয়েছেন, তার হিসাব মেলাতে আগামী বেশ কয়েক বছর লাগবে তাদের সেই মামলা সামলাতে। ফলে মুসলিম ভোট ব্যাংকের মধ্যে কোথাও এসছে হতাশা, কোথাও অনীহা, কোথাও আবার বিকল্প খোঁজার বিরাট প্রবণতা। আগেই বলেছি, এই বিকল্পের মধ্যে এই মুহূর্তে যত কমই হোক না কেন, বিজেপির প্রতি তাদের আকর্ষণটাও কিন্তু একটা বিকল্পের মধ্যে আছে। যত ছোটই হোক, কিন্তু বড় আকর্ষণ হচ্ছে
সিপিএমের দিকে। সিপিএমের প্রবেশের সুযোগ তৈরি হয়েছে এই কারণে। কিন্তু প্রশ্ন হলো, মুসলিম ভোট কি সত্যি সিপিএমের দিকে ফিরবে? উত্তরটা হলো আংশিকভাবে এবং শর্ত সাপেক্ষে। মুসলিম ভোটারদের একটা বড় অংশ আজ বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে নিরাপদ আশ্রয় খুঁজছে। তৃণমূলের ওপর আস্থা চলে গেলে তারা নতুন বিকল্পের দিকে তাকাবে। কিন্তু সেই বিকল্প হতে হলে সিপিএমকে শুধু বিজেপির বিরোধিতা করলেই হবে না, আস্থা অর্জন করতেও হবে মুসলিমদের। আর এই আস্থা তৈরি হয় সংগঠন, স্থানীয় নেতৃত্ব এবং ধারাবাহিক উপস্থিতির মাধ্যমে। বুলডোজারের বিরুদ্ধে লড়াই করতে গেল কলকাতা পুরসভা, কিন্তু সেখানে পাশে এসে দাঁড়ালো যার বাড়ি ভাঙতে গিয়েছিল, বেআইনি বাড়ি, বেআইনি কারখানা, তার পাশে এসে দাঁড়ালো সিপিএম। গোহত্যার আইনকে আদালতে নিয়ে গেল কে? সিপিএম। আগে থেকেই রয়েছে এনআরসি নিয়ে সিপিএমের বিরোধিতা, অনুপ্রবেশকারীদের সপক্ষে অবস্থান, অর্থাৎ জমিতে নেমে পড়েছে সিপিএম। এখন দরকার শুধু লড়াইতে নামা। এতদিন তৃণমূলের জন্য যেটা করতে পারছিল না, সিপিএম যদি সেটা করতে পারে তাহলে তারা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতিতে আবার বড় বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন লড়াইয়ের ফল কি হবে? সম্ভবত সামনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষ আরও বাড়বে, কারণ তৃণমূল ভাঙলেও মচকাবে না, তারা তাদের জমি ছাড়তে চাইবে না। একেবারে মুছে যাওয়ার ভয়ে তারা চাইবে নিজের হারানো জমি ফিরে পেতে। দখলের লড়াই তীব্র হবে তৃণমূল এবং তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের সঙ্গে। রাজ্যে প্রথম ও দ্বিতীয় যুক্তফ্রন্টের কথা যাদের মনে আছেন তারা দেখবেন যে সেই 60-এর দশকে আমি তখন সুন্দরবনের অভ্যন্তরে একেবারে ভেতরে একটা স্কুলে তখন আমি মাস্টারি করতাম, শিক্ষকতা করতাম। 60-এর দশকে প্রতিদিন ওখান থেকে নৌকা করে ডেড বডি চলে আসতো বসিরহাট। বসিরহাট হচ্ছে মহকুমা শহর, সেখানে। কেন? এই ডেড বডি কাদের? সিপিআই সিপিএমের লড়াইয়ে যে সাধারণ মানুষগুলো মরেছে তাদের। এই লড়াই আমার সামনেও ঘটেছে, আমার সামনে, আমি তার মধ্যে থেকেছি, এমনভাবে মাঝখানে পড়ে গিয়েছিলাম। তো যেভাবে দখলের লড়াই তখন করতো সিপিএম ও সিপিআই, তেমন লড়াই হবে টিএমসি আর সিপিএমের মধ্যে আগামী দিনে। বিজেপি চাইবে মেরুকরণের এই ঢেউ আরও এগিয়ে নিয়ে যেতে। তাদের লড়াই সিপিএম টিএমসি দুয়ের বিরুদ্ধে। সরকারে বিজেপি তারা শক্ত হাতে আইনের শাসন রাখতে চাইবে। ফলে টার্ফ ওয়ার করাটা সেই অন্তত 60-এর দশকে যেভাবে সিপিএম এবং সিপিআই এর মধ্যে টার্ফ ওয়ার হতো, সেটা আর এখন হতে পারবে না, কারণ এখন শক্ত আছে এখানকার প্রশাসন। আর সিপিএম চাইবে, তাহলেও সিপিএম চাইবে এই দুই শক্তির মাঝখানে নিজেদের, মানে বিজেপি এবং তৃণমূলের মাঝখানে নিজেদেরকে বিকল্প মুখ হিসেবে প্রতিষ্ঠা করতে। তার জন্য নতুন কৌশলের সন্ধান তাদের করতে হবে। শুধু মুসলিম প্রেম একচ্ছত্রভাবে যে ভুলটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটে পুজো করেছেন, ইত্যাদি করেছেন, কিন্তু সাধারণ হিন্দুদের মধ্যে এমন ধারণাও এসে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন এসে গেছে, তিনি কি আদৌ হিন্দুর মেয়ে, ব্যানার্জি পরিবারের মেয়ে, নাকি তার রুট অন্য কোথাও? আর সিপিএমও সেই পুরনো বস্তা পচা দুনিয়ার মজদুর এক হাও স্লোগানে, এই স্লোগান দিলে মানুষ আর ভুলবে না, কারণ 34 বছরের সিপিএমের এই স্লোগান সিপিএমকে দেখার পর ওই দুনিয়ার মজদুর এক হও, এই বলতে বলতে সমস্ত শিল্প তুলে দেয়া, এই রাজনীতিতেও সিপিএম আর দাঁড়াতে পারবে না। ফলে রাজনীতি আর শুধু নির্বাচনী প্রতিযোগিতা থাকবে না, এটা হয়ে উঠবে জমি ফিরে পাওয়ার লড়াই, পরিচয়ের লড়াই এবং সংগঠন ফের বানানোর লড়াই। আর এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হবে মাটি, বুথ স্তর, পঞ্চায়েত, স্থানীয় কমিটি, প্রার্থী নির্বাচন, সংখ্যালঘু এলাকায় গ্রহণযোগ্যতা, হিন্দু মুসলিম দুপক্ষের মধ্যেই রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, এই সব কিছুর ওপর নির্ভর করবে আগামী দিনের পশ্চিমবঙ্গ। ফলতা হয়তো একটা ছোট আসন, নিশ্চিতভাবেই ছোট আসন, কিন্তু ছোট আসন অনেক সময় বড় ভূমিকম্পের আগে যে কম্পন, সেই কম্পনটা দেখিয়ে দেয়।
এই কম্পনই বলছে, ফলতার কম্পন, যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক যুদ্ধ আবার নতুন করে শুরু হচ্ছে। তৃণমূলের একচেটিয়া দখল দুর্বল হচ্ছে, বিজেপি হিন্দু ভোটকে আরও বেশি গুছিয়ে নিচ্ছে, আর সিপিএম বহু বছর পর আবার নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরার দরজা খুঁজে পেয়েছে। এখন দেখার বিষয় এই দরজা তারা সত্যিই খুলতে পারবে কি না। কারণ রাজনীতিতে সুযোগ সব সময় আসে না, কিন্তু যখন আসে তখন তাকে ধরতে না পারলে ইতিহাস আবার অন্য কোনো পথে চলে যায়। এখনকার মতো এখানেই রাখছি। যদি আমাদের এই এপিসোড ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন।